আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। উফ রানী, এত ছটফট করো কেন বলো তো? একটু শান্তিতে দেখতে দাও না তোমাকে। তুমি জানো কতটা সময় ধরে তোমাকে দেখি না, পুরোপুরি একটা দিন তোমায় না দেখে থাকতে হলো। তুমি ভাবতে পারছো কতটা সময় তুমি আমার চোখের আড়ালে ছিলে? লোকটার কথা শুনে আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। যদিও স্পষ্টভাবে কিছু দেখা যাচ্ছে না, আমি ভাবতে লাগলাম লোকটা কি পাগল নাকি মাথার তার কয়েকটা আলগা করা। হঠাৎ বিজলি চমকানোর আলোতে কিছুটা দেখা যাচ্ছে লোকটাকে। যতবার আলোর ঝলকানিতে তার চোখের দিকে তাকাচ্ছি ততবারই মনে হচ্ছে এই এই চোখের গভীরতা অনেক, খুব বেশি গভীর। এত গভীরে যাবার সাধ্য আমার নেই। আমার চোখের দিকে তাকিয়ে আছে তিনি। হঠাৎ করেই শব্দ করে হেসে ফিসফিসিয়ে বলে উঠল, আমাকে বুঝতে যেও না রানী, নিজেকে অবুঝ মনে হবে। আমাকে খুঁজতে যেও না রানী, নিজেকে হারিয়ে ফেলবে যে। আমার চোখের গভীরতা অনেক, খুঁজে কুল কিনারা পাবা না রানী, তাই বৃথা চেষ্টা করো না। লোকটার সাথে আমার দূরত্বটা 2-1 ইঞ্চি থেকে বেশি হবে হবে হয়তো। এই প্রথম কোনো ছেলে আমার এতটা কাছে, সে এত জোরে শ্বাস প্রশ্বাস নিচ্ছে যেন আমি তা নির্ভুলভাবে গুনতে পারবো। তবে খটকাজনক লাগছে ভীষণ। লোকটার গায়ের গন্ধটা আমার কেন যেন ভীষণ পরিচিত মনে হচ্ছে। এর আগেও আমি এই গন্ধটা পেয়েছি, খুব কাছ থেকে পেয়েছি, ভীষণ চেনা আমার। কিন্তু কিছুতেই যেন মনে করতে পারছি না। এসব চিন্তা ভাবনার মাঝে হঠাৎ লোকটা আমার মুখটা ছেড়ে দিল। লোকটাকে কিছু বলতে যাব, ঠিক তখনই মনে হলো আমার আশেপাশে কেউ নেই, কারো উপস্থিতি টের পাচ্ছি না। চলে গেছেন? কেউ আছেন? না, কোনো সারা শব্দ নেই, তার মানে কেউ নেই। সবকিছু কেমন যেন গোলমেলে লাগছে। লোকটাই বা কে ছিল? এই ভরা জঙ্গলে কি করে সে? কেন এসেছে এখানে? বেশ কয়েকটা প্রশ্ন যেন মগজে ঠোকরাচ্ছে আমার, উত্তর মিলছে না কিছুতেই। হঠাৎ ইলুর কথা মনে হলো। আমি এখানে, তাহলে ইলু কোথায়? নিশ্চয়ই খুঁজছে আমায়। দৌড়ে বের হলাম রুম থেকে। কোথাও কোনো আলো নেই, ইলুর আওয়াজও নেই। বেশ অনেকটাই ঘাবড়ে গেলাম আমি। মেয়েটা তো ভীষণ ভীতু, আমাকে না পেয়ে না যেন কি করছে মেয়েটা। বারান্দা দিয়ে নিচে তাকিয়ে দেখি কোনো একটা রুমে আলো জ্বলছে। দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলাম। ঘরটাতে এসে দেখি ইলু মেঝেতে ব্যাগকে বালিশ বানিয়ে শুয়ে আছে। আমি ওকে এভাবে শুয়ে থাকতে দেখে একটু না অনেকটাই অবাক হলাম। আমাকে না খুঁজে ও এইভাবে শুয়ে থাকবে, ব্যাপারটা কেমন অদ্ভুত লাগছে আমার। জানালার দিকে নজর যেতেই আমার কেন যেন মনে হলো আমাকে দেখা মাত্রই কেউ জানালা থেকে সরে গেল। ধীর পায়ে এগিয়ে গেলাম জানালার দিকে, কিন্তু কাউকেই দেখলাম না। মনের ভুল ভেবে সরে আসলাম ওখান থেকে। ইলুর কাছে এসে হাঁটু গেড়ে বসলাম, কিন্তু ভ্রু কুচকে বার কয়েক ডাকার পরেও কোনো সাড়া শব্দ নেই ওর। অজ্ঞান হয়ে গেছে নাকি? আমি আর কিছু চিন্তা না করে ব্যাগ থেকে পানির বোতলটা বের করে পানি হাতে নিয়ে ওর মুখে ছিটা দিলাম। কয়েকবার দেওয়ার পরই হুড়মুড় করে লাফিয়ে উঠে দূরে সরে গেল ও আমার থেকে। 2 হাঁটু মোড়ে চোখ বন্ধ করে কেঁপে কেঁপে বলতে লাগলো, ভূত! ভূত! প্লিজ মারবেন আমাকে, প্লিজ মারবে না, আমি বাঁচতে চাই, দয়া করো। ইলু চোখ খুল, এখানে ভূত নেই, দেখ আমি পূর্ণা, তুই চোখ খুল। তাতেও কোনো লাভ হচ্ছে না, ও আনমনে বিড়বিড় করেই যাচ্ছে। বুঝলাম কোনো কিছু নিয়ে ভীষণ ভয় পেয়েছে, কিন্তু কি নিয়ে জানার জন্যে তো আগে ওকে স্বাভাবিক করতে হবে। আমি গিয়ে ওর সামনে বসে আমার 2 হাত ওর বাহুতে রেখে 2বার শরীর ধাক্কা দিয়ে ডাকতেই ও পিটপিট করে চোখ খুলল। তবুও ওর চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। আমাকে দেখা মাত্রই 2 হাতে আমায় জড়িয়ে ধরলো, খুব জোরেই ধরেছে, এত জোরে যে আমি ব্যথা পাচ্ছি, তবু কিচ্ছু বললাম না। ইলু ভয়ের তাড়নায় হুঁশ হারিয়ে ফেলেছে। আমি কিছু না বলে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম, যতক্ষণ না ও নর্মাল হয়। জমিদার বাড়ির ছাদের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে এক 25 থেকে 26 বছরের যুবক। ঠিক তার সামনে নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে তাহারিম তালুকদার। রুদ্র, কাজটা কি তুই ঠিক করলি? মেয়েটা কত ভয় পেয়েছে তুই জানিস? তোকে নিয়ে আর পারলাম না। এতদিন বাইরে থেকে এলি, তবুও তোর ঘাড় তার আমি গেল না। শেষের কথাটা বেশ আফসোসের স্বরেই বলল তাহারিম। তাহারিমের কথা শুনে রুদ্র তার হাত দুটো আড়াআড়িভাবে ভাঁজ করে দাঁড়ালো। ওষ্ঠ দুটো ফাঁক করে ফুস করে নিঃশ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, এব্রোডে কি এমন কোনো বিধি নিষেধ আছে নাকি
যে ওখানে থাকলেই ঘাড়তেরামি করা যাবে না। নিজের অভ্যাস বদলাতে হবে। মেয়েদের সাথে লেপ্টে থাকতে হবে, তাদের সাথে কথা বলতে হবে। কই, আমার জানা মতে তো ছিল না। তুই যখন থাকতিস তখন ছিল বুঝি? যদিও তুই 2 বছর থেকে চলে এলি, কিন্তু আমাকে 6 বছর থাকতে হলো। বাসায় আসা মাত্রই তুই আমাকে এই জঙ্গলে নিয়ে আসলি কেন তাহরিম? দেখ, আমি এক কাপড়ে চলে আসছি, বড় মার সাথেও দেখা করতে পারলাম না। এবার বল, কেন আনলি এখানে? এই ভূতের বাড়িতে তোর কি কাজ? কিছু একটা ভেবে। ওয়েট এ মিনিট ব্রো, তুই তো এখন মন্ত্রী, তাহলে কি মন্ত্রীগিরি ছেড়ে এখন ভূত নিয়ে তন্ত্র সাধনা করার ইচ্ছে আছে নাকি? বেশ সিরিয়াস ভঙ্গিতে হাত দুটো আড়াআড়িভাবে ভাঁজ করে ভুরু জোড়া উঁচু করে কথাটা বলে উঠল রুদ্র। রুদ্রের হেয়ালে বুঝতে পেরে তাহরিম বলল, ইয়াপ ব্রো, ইউ আর রাইট, বাট সামথিং ইজ মিস্টেক। এটা ভূত দিয়ে তন্ত্র সাধনা না, বিয়ের সাধনা হবে। বয়স তার কম হলো না, এবার তো বিয়ে শাদী করতেই হবে। তবে ছোটবেলা থেকে আজ পর্যন্ত কোনো কাজকে আমি তাহরিম তালুকদার একা করেছে নাকি? সব সময় আমার নামের সাথে আরেকটা নাম জুড়ে থাকতো, রুদ্র তালুকদার, তাই না ব্রাদার? বিয়ের সাধনা মানে কি? তোর কি গার্লফ্রেন্ড আছে নাকি? ছি ছি ছি, গার্লফ্রেন্ড থাকবে কেন? তাহলে আর ওই মেয়ে দুটোই বা কে? আর জানিস, মেয়েটা এত ভীতু, আমাকে দেখেই ভূত বলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। এতটা ভীতু আমি আগে দেখিনি। রুদ্রের কথা শুনে তাহরিম ঠোঁট এলিয়ে হাসল। ছাদের দেয়ালে হেলান দিয়ে পাঞ্জাবির পকেটে হাত দিয়ে বলল, আমার এখানে আসার দুটো কারণ। এক, আমি ওই মেয়ে দুটোকে দেখলি না, যে মেয়েটা সাদা রঙের জামা পরা, পূর্ণা, এই তোর ভবিষ্যৎ ভাবি। আর সাথে যে মেয়েটা যাকে তুই ভীতু বলে ডাকলি, সে হলো ইলমি, বুঝছিস? পেশায় দুজনেই সাংবাদিক। বিভিন্ন আর্টিকেলের জন্য ও অনেক ক্ষমতাবান লোকের নজর এসেছে পূর্ণা। যে কোনো সময় যে কোনোভাবে ক্ষতি করে দিতে পারে। এখন আবার কাজ করছে মন্ত্রীদের নিয়ে। তার উপর ওর কাছে এমন অনেক তথ্য আছে যা দিয়ে অন্যান্য মন্ত্রীদের বিপদে ফেলতে পারে, এমনকি ক্ষমতাও চ্যুতি হতে পারে। তাই অনেকেই ওকে মেরে ফেলতে চায়। তাই ওকে সারাক্ষণ নজরবন্দি করে রাখতে হয়, না হলে কখন যে কি হয় বলা তো যায় না। মেয়েটা বড্ড বেশি সাহসী, আর কনফিডেন্সের কথা কি আর বলবো। তাহরিমের কথা শুনে রুদ্র ওষ্ঠ দুটো ফাঁক করে ফোঁস করে শ্বাস ছাড়ল। সামনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, বুঝলাম। আর দ্বিতীয়টা কি? রুদ্র প্রশ্ন শুনে বেশ চিন্তিত স্বরে বলল, এই পরিত্যক্ত জমিদার বাড়িটা ভূতুরে বাড়ি নামে পরিচিত। এখানে নাকি সব ভূত প্রেতের আড্ডা। কিন্তু বেশ কিছু আর্টিকেল আমি দেখেছি যেখানে কোথাও স্পষ্ট কোনো তথ্য দেয়া নাই এ ব্যাপারে। আমার কেন যেন মনে হচ্ছে এখানে অন্য কিছু হয়। তাই তদন্তে আমি নিজেই এলাম। একে তো পূর্ণ নিরাপত্তা আর তদন্ত দুটোই। বুঝলাম। আলো নেভালি কেন পূর্ণ? আমি ভ্রু কুচকে মোমের দিকে তাকালাম। নেভাইনি, নিভে গেছে মোমটা, হয়তো তাই শেষ। আরেকটা জ্বালাবো? ইলমি আমার থেকে খানিকটা দূরেই বসেছিল, ব্যাগে মাথা দিয়ে শুতে শুতে বলল, থাক, লাগবে না। পরে যদি কাজে লাগে তখন। তার চেয়ে বরং আরেকটা থাক। তুই আমার পাশে শুয়ে পড়। আমি কিছু একটা ভেবে শুয়ে পড়লাম ওর পাশে। তবে কারো চোখেই ঘুম নেই। বিভিন্ন বিষয়ে কথা বলতে লাগলাম আমরা। হঠাৎ দূর থেকে বেশ অনেকগুলো আলোর রেশ দেখতে পেয়ে রুদ্র সোজা হয়ে দাঁড়ালো। মনে হচ্ছে আলোগুলো ধীরে ধীরে জমিদার বাড়ির দিকেই এগিয়ে আসছে। রুদ্র তাহরিমকে ইশারা করতে তাহরিম ঘুরে পেছনে তাকালো। ধীরে ধীরে ওর ভুরু জোড়া কুঁচকে গেল। কিছু বুঝতে পারছিস তাহরিম? তাহরিম সামনের দিকে দৃষ্টি দিয়ে বলল, বুঝবো না কেন? অপেক্ষা কর, এরা এখানে আসবে। তাহরিম কোনো কথা বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ পর আলোগুলো বেশ কাছাকাছি চলে এলো। কিছু মশাল আর টর্চ লাইট হাতে প্রায় 15 থেকে 16 জন দাঁড়িয়ে আছে জমিদার বাড়ির ঠিক সদর দরজার সামনে। ছাদ থেকে অনেকটাই স্পষ্ট দেখা যাচ্ছে সে জায়গাটা। অন্ধকারে কারো মুখে স্পষ্ট নয়, তবে এদের মাঝে কয়েকজনকে বেশ চেনা চেনা মনে হচ্ছে তাহরিমের। তবে যাদের অনুমান করেছে তারা যদি হয়ে থাকে তবে জব বেশ একটা কুলো পাবে সে। লোকগুলো সদর দরজা খুলে ভেতরে ঢুকলো। এদের মাঝে একজন বেশ মাতব্বারি করছে। তাহরিম বুঝতে পারলো এই লোকটাই মনে হয় এদের বস হয়তো। তবে এই লোকটাকেই যেন সবচেয়ে বেশি চেনা চেনা মনে হচ্ছে। তাহরিম দাঁড়িয়ে দেখছে আসলে এরা কারা, কি করছেটা কি। গেট খোলার আওয়াজ পেয়ে ধরফর করে উঠলাম আমি আর ইলু।
দুজন দুজনের দিকে তাকিয়ে উঠে দাঁড়ালাম। আমি ধীর পায়ে এগিয়ে গেলাম দরজাটার দিকে। উদ্দেশ্য দরজার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করা কি হচ্ছে বাইরে। বেশ অনেক লোকজন দেখে অবাক হলাম আমি। এত রাতে এরা এখানে কেন? আমি দেখতে দেখতেই লোকগুলো দোতলায় উঠে গেল। আমি ব্যাগ থেকে ক্যামেরাটা কাঁধে তুলে নিয়ে ইলুর হাত ধরে বাইরে আসলাম। আমার কাঁধে আমার ব্যাগ আর ইলুর কাঁধে ইলুর ব্যাগ। উদ্দেশ্য কোনো প্রমাণ জোগাড় করা আর যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যাওয়া। এতক্ষণে এতটুকু বুঝতে পারছি যে এরাই আসলে এখানকার নাম করা ভূতের ছদ্মবেশধারী মানুষজন। আমি নিঃশব্দে সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। আমার পেছনে পেছনে ইলুও উঠলো। আলোটা দোতলার সেই ঘর থেকেই আসছে, সাথে লোকগুলোর কথাও ভেসে আসছে। আমি ক্যামেরাতে ভিডিও অন করে ধীরে ধীরে এগিয়ে গেলাম সেই দিকে। পেছনে আসছে ইলু, ওর হাতে ওর ক্যামেরা। বাই এনি চান্স একটা নষ্ট হয়ে গেল, সব সব তো আর জলে যাবে, তাই সেফটির জন্য ও ভিডিও করছে। বস, বেছে বেছে জব প্লেস একটা জায়গা বের করেছেন তো। পুলিশ কেন? এই জন্মে কেউ কখনো খুঁজেই পাইব না, আর কেউ তো আসবই না এখানে ভূতের বয়ে। বিপরীত দিকে ফিরে থাকা লোকটা হেসে উঠল। পেছন দিকে ফিরতে ফিরতে বলল, তোদের মতো গরু ছাগলের বুদ্ধি দিয়ে তো আর রাজনীতি করা যায় না। বুদ্ধি লাগে, বুদ্ধি। রাজনীতি করতে হলে বুদ্ধির সাথে কুবুদ্ধিরও প্রয়োজন আছে। বললেই চেয়ারে বসে পায়ের উপর পা তুলল। লোকটাকে দেখে আমি আর ইলু ভরকে গেলাম। সাদা রঙের পাঞ্জাবি পাজামা পরা, মাথায় টুপি আর গাল ভর্তি আধা পাকা দাড়ি। শাফিন নিয়াজি, তাহরিম তালুকদারের আগে উনিই ছিলেন এলাকার মন্ত্রী আর প্রভাবশালী ব্যক্তি। তবে এই বছর তাহরিম তালুকদারের জন্য ওনার ক্ষমতাচ্যুতি হয়, যার ফলে বেশ রাগ ওনার তাহরিম তালুকদারের উপর। বেশ ভালো মানুষ বলেই জানতো সবাই ওনাকে। এই তাহলে ওনার আসল রূপ? না, আর ভাবতেই পারছি না। সুন্নতি লেবাসের ভেতর এ কোন রূপ ওনার? বস, যে মালগুলো বন্দরে আসবে ওগুলো রিসিভ করতে কি আপনি যাবেন, নাকি আমাদের টেল গেলেই হবে? না রুস্তম, আমি যাব। প্রায় 1 কোটি টাকার মাদক আছে। কোনোভাবে যদি পুলিশ জানতে পারে তাহলে আর রক্ষা নাই। তোদের উপর এক্ষেত্রে ভরসা করতে পারছি না, তাই আমি যাব। মাদক কি সব এইখানে আনবেন বস? না, মাটির নিচে চালান করবি। ইয়াবা, ফ্যান্সি ডিল আর প্রায় 70 লাখ টাকার বিদেশি মদে চালানে আমি আনছি। এগুলো বিক্রি করতে পারলে পরবর্তী চালানে 4 কোটির মতো আনবো, বুঝছোস? বলেই শাফিন মিয়াজি আধা পাকা দাড়ির মাঝে হাত বোলাতে লাগলো। হঠাৎ কারো নজর আমাদের দিকে আসতেই আমি ছিটকে সরে গেলাম। কে এ হয়ে? কারো চিৎকারে আমি আর ইলু ভরকে যাই। দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলাম আমরা। সদর দরজাটা খোলা। আমি আর ইলু জঙ্গলের মাঝেই দৌড় লাগালাম। আমার এক হাতে ক্যামেরা আর অন্য হাতের মুঠোয় ইলুর হাত। পেছন থেকে ওরা দৌড়ে আসছে। আজ যদি ধরা পড়ি আর রক্ষে নেই। এখানেই জীবনের সমাপ্তি, গল্পের সমাপ্তি ঘোষিত হবে। জঙ্গলের ভেতর দিয়ে আমি আর ইলু দৌড়াচ্ছিলাম। হঠাৎ পেছন থেকে কোনো শব্দ না পেয়ে পা থামালাম। বেশ অনেকটা ঘেমে গেছি। ইলুর দিকে তাকিয়ে দেখি ও বেশ হাঁপাচ্ছে। ম্যারাথন দৌড় দিছিস পূর্ণ? এমন দৌড় আমি আমার বাপের জন্মেও দিই নাই। আমি ব্যাগ থেকে পানি বের করতে করতে বললাম, এখনো কিন্তু আমরা সেফ না ইলু। কখন যেন আবার এখানেও চলে আসে। আমরা কিন্তু জঙ্গলের প্রায় অনেকটা ভেতরে, বের হবার রাস্তা খুঁজতে হবে। ইলু আমার কথা মনোযোগ দিয়ে শুনলো। আমার হাত থেকে পানির বোতল নিতে নিতে বলল, দাঁড়া, পানি খেয়ে একটু জিরিয়ে নি, তারপর বাকি সব। ইলু পানি খেয়ে বোতলটা আমার হাতে দিল। আমি একটু গলা ভিজিয়ে নিয়ে ব্যাগে রেখে দিলাম। হঠাৎ কিছু পাতার মর্মর শব্দে আমি আর ইলু চুপ হয়ে যাই। উঠে দাঁড়ালাম আমি। হঠাৎ কেউ একজন চিৎকার করে বলে উঠল, মজনুরে পাইছি। মায়াদের বেশি দূর যাইবার পারে নাই, এইখানেই আছে, ওই যে সামনে। বলতে বলতে কিছু লোক আমাদের কাছে আসতে নিলে আমি আর ইলু দুজন দুজনের দিকে তাকিয়ে ইশারা করতেই ইলু আর আমি দৌড় লাগালাম। কিন্তু হাতের বাঁধনটা কখন যেন ছুটে গেল, বুঝতেই পারিনি। আমি আর ইলু দুজন দুই দিকে চলে গেলাম। আমিও দৌড়াচ্ছি, ইলুও দৌড়াচ্ছে। দুজন দুই দিকে যাওয়ার ফলে লোকগুলো দুভাগে ভাগ হয়ে গেছে। কিছু লোক আমার পেছনে আর কিছু লোক ইলুর পেছনে। হঠাৎ পায়ে কাটার মতো কিছু ফুটলো। জুতোর উপর দিয়ে কিভাবে কাটা ফুটলো বুঝতেই পারলাম না। বড়ই গাছের চিকন ডালা মনে হচ্ছে। আমি কিছু চিন্তা না করে পা থেকে কাটা যুক্ত ডালাটা খুলে ছুঁড়ে ফেলে দিলাম। কিন্তু কোনোভাবেই যেন আর দৌড়াতে পারছি না, কষ্ট হচ্ছে ভীষণ। লোকগুলো মনে হচ্ছে কাছাকাছি চলে এসেছে। আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়াচ্ছি। একটা বড় গাছের নিচে দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটা হাত আমায় হ্যাচকা টানে গাছের আড়ালে নিয়ে গেল।
হঠাৎ এমন হয় বেশ ঘাবড়ে গেলাম আমি। আমার মুখ চেপে দাঁড়িয়ে আছে সে, যেন কথা বলতে না পারি। এদিকে ইলু দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছে, পেছনে তাকিয়ে দেখে লোকগুলো এখনও ওর পেছনে। ভীষণ ক্লান্ত লাগছে তার, আর সম্ভব নয়, এবার মনে হয় ধরাই পড়ে যাবে। হঠাৎ হাতে কারো স্পর্শ পেয়ে চমকে তাকালো সে। অন্ধকারে তেমন কিছু বোঝার না গেলেও সাদা রংটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। ইলু খেয়াল করলো তার হাত চেপে দাঁড়িয়ে থাকা সাদা রঙের শার্ট পরা লোকটা। এদিক ওদিক তাকিয়ে উল্টো দিকে ঘুরে তার হাত হ্যাঁচকা টেনে দৌড় শুরু করলো। বেচারি ইলু কিছু বুঝে ওঠার আগেই যেন সবটা ঘটে গেছে। বেচারি পড়তে পড়তে বেঁচেছে। লোকটা দৌড়াচ্ছে আর ইলু অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। মুখ বন্ধ করো আর তাড়াতাড়ি পা চালাও, গর্ধব মেয়ে, এক্ষুনি ধরা পড়ে যেতে। কথাটা কানে আসতেই ইলু মুখ বন্ধ করে দৌড়াতে দৌড়াতে বলল, আপনি কে? আর আপনি এভাবে দৌড়াচ্ছেন কেন? আপনাকে কি তাড়া করেছে ওরা? এটা বোঝার ক্ষমতা যদি তোমার থাকতো তাহলে তো ভালোই হতো। এখন কথা বলো না, আমার সাথে পা বাড়াও। দূরে কোথাও আলো দেখতে পেয়ে দীর্ঘশ্বাস ফেলল রুদ্র। নেহাত মেয়েটা বিপদে পড়েছে, নয়তো কোনো মেয়ের হাত ধরা সে তো ছায়াও তো মারত না। দৌড়াতে দৌড়াতে অনেকটা দূর চলে এসেছে রুদ্র আর ইলমি। আবাদাত তারা হাঁটছে ইটের রাস্তার উপর দিয়ে। আশেপাশে কোথাও কোনো বাড়ি নেই আর না দোকান। সে একটা বাতি দেখা গিয়েছিল, তাও ওটা পরিত্যক্ত ল্যাম্পপোস্ট। আপনি কে বললেন না তো? রুদ্র ইলুর কথার কেন উত্তর না দিয়ে সোজা হাঁটছে, যেন মনে হচ্ছে তার আশেপাশে মানুষ বলে কোনো শব্দই নেই। ইলু ভুরু কুচকে এক পলক রুদ্রর দিকে তাকিয়ে বলল, আপনি কি রোবট? এবার রুদ্র ঘাড় ঘুরিয়ে ইলুর দিকে তাকালো। হ্যাঁ, না মানে আপনি রোবটের মতো সোজা হাঁটছেন তো, আর কোনো কথাও বলছেন না, যেন রোবট। আচ্ছা, রোবটদের কি নির্দিষ্ট পরিমাণ শব্দ সেট করে দেয় নাকি, যেন তারা সেই পরিমাণ থেকে এক অক্ষরও বেশি বলতে না পারে? আপনি জানেন? রুদ্র তাও কোনো কথা বলছে না, যেন কথা বললেই দুনিয়া ধ্বংস হয়ে যাবে এমন ভাব। রুদ্রকে পাত্তা না দিয়ে ইলু বলতে লাগলো, এখানে আমাকে এনেছেন কেন? হায়, পুনোটাও যে কোথায় না জেনে ওরে ধরেই ফেলেছে নাকি। ছাতার মোবাইলেও নেট নেই। ঠিক এর জন্যই না বাংলাদেশ আমার পছন্দ না। যেখানে বিশ্বের অন্যান্য দেশগুলো 7G ইন্টারনেট ব্যবহার করছে, সেখানে বাংলাদেশ 4G, আর তাও যদি সব জায়গায় পাওয়া যেত। রাস্তায় যদি 4G থাকে, বাড়িতে থাকে 3G, বেডরুমে 2G, আর খাটের ওপর ইনসার্ট সিম। কেমনটা না লাগে। এবার রুদ্র বেশ বিরক্ত হলো। হুট করে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলল, এই যে মিস ভিতু ভান্ডা টেপ রেকর্ডার, আপনি যদি দয়া করে আপনার মহামূল্যবান রেকর্ডটা অফ করতেন তাহলে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকতাম। মিস ভিতু ভাঙা টেপ রেকর্ডার? এটা আবার কেমন না? আর কে এটা? বুড়ো কুচকে আশেপাশে তাকিয়ে কিছু খুঁজতে খুঁজতে কথাটা জিজ্ঞেস করলো ইলু। এখন রুদ্রের নিজের কপাল দেয়ালে ঠুকতে ইচ্ছে করছে। কোন পাবে যে এই সেন্টিমেন্টালকে সাহায্য করতে এসেছিল। এদিকে লোকগুলো এসে এদিক ওদিক তাকিয়ে খুঁজতে খুঁজতে চলে গেল। আমি চোখ মুখ কুচকে দাঁড়িয়ে আছি। লোকগুলো চলে যেতেই সে আমার মুখটা ছেড়ে দিল। আমার মুখ ছাড়তেই আমি দীর্ঘশ্বাস ফেললাম। আপনি কি মানুষ? এত জোরে কেউ ধরে? আর একটু হলে হার্ট অ্যাটাক করতাম আমি। আমার কথার প্রেক্ষিতে সে কিছুক্ষণ চুপ থেকে নির্বিকার ভঙ্গিতে বলল, তোমাকে এখন আমার থাপড়াতে ইচ্ছে করছে। কষিয়ে দুটো দেই, বেশি না, মাত্র দুটোই। কেন? এমনি আমার ইচ্ছে। কেন মন্ত্রী সাহেব, আমি কি করলাম? আমার কথা শুনে উনি বেশ হকচকিয়ে গেলেন। সাথে সাথেই মুখে হাত দিয়ে দেখলেন মাস্ক ঠিক আছে কিনা। না, সব তো ঠিকই আছে। তাহলে এত ঘাবড়ানোর কিছু নেই মন্ত্রী তাহরিম তালুকদার, আপনার মাস্ক ঠিকই আছে। ইনফ্যাক্ট পারফিউমের গন্ধটাও চেঞ্জ। তবে কি বলুন তো, সাংবাদিক হতে হলে বুদ্ধি থাকতে হয়। আমি এত বেশি বুদ্ধি সম্পন্ন মানুষ না হলেও ঘটে কিছুটা বুদ্ধি আছে আমার। বেস্ট ইনভেস্টিগেটর হিসেবে আমার নাম আছে, তাই মানুষ চিনতে আমার খুব একটা ভুল হয় না। আমার কথা শুনে উনি হালকা শব্দ করে হেসে উঠল। মাস্ক খুলতে খুলতে বলল, বাহ, বেশ বুদ্ধি তোমার মিস মিফতাহুল পূর্ণা, আই এম ইমপ্রেসড। ওনার কথা শুনে আমি মুখ বাঁকিয়ে বিড়বিড় করে বললাম, ঘোড়ার ডিমে ইমপ্রেসড। উনি আমার কথা শুনে হাসলেন, তবে কিছু না বলে পকেটে হাত ঢুকিয়ে ফোন বের করে ফ্ল্যাশ লাইটটা অন করলেন। হঠাৎ আমার হাত ধরে গাছের শিকড়ে বসিয়ে উনি নিচে বসে আমার ডান পাটা ওনার পায়ের উপর রেখে পায়ের নিচটা দেখতে লাগলেন।
ঘটনাটা এত তাড়াতাড়ি হলো যে কিছু বলার আগেই ঝড়ের বেগে কাজটা করে চলেছেন উনি। আমি পাটা সরাতে সরাতে কিছু বলতে যাব, আমি কিছু বলার আগেই উনি আমার পাটা চাপ দিয়ে ধরে দাঁতে দাঁত চেপে বললেন, ডোন্ট। যা করতে চাচ্ছ তা করলে খবর আছে। আর কোনো কথা আমার কানে আসলে কোলে তুলে ঠাস করে নিচে ফেলে দেব। পরে ভাঙা কোমর দিয়ে বসে বসে রেল লাইনের ধারে মুড়ি বিক্রি করতে হবে। উনি বেশ খানিকক্ষণ আমার পাটা ভালোভাবে দেখে বললেন, কাটা নেই, তবে রক্ত পড়েছে, আর বেশ খানিকটা কেটে গেছে। রক্ত পড়া যদিও এখন বন্ধ হয়ে গেছে। পানির বোতলটা দাও। কানে শুনতে পাও না? পানির বোতল দিতে বললাম। আমি কিছু না বলে পানির বোতলটা বের করে দিলাম। উনি পানি দিয়ে আমার পাটা পরিষ্কার করে পকেট থেকে একটা রুমাল বের করে আমার পায়ে বেঁধে দিলেন। বসা থেকে উঠতে উঠতে বললেন, আপাতত ফার্স্ট এইড নেই, হসপিটালে গিয়ে ড্রেসিং করে ব্যান্ডেজ করলেই হবে। ওনার কথাই আমি চোখ বড় বড় করে বললাম, এইটুকু কাটায় ব্যান্ডেজ? এটা তো এমনিই ঠিক হয়ে যাবে। আমার কথা শুনে উনি দাঁতে দাঁত চেপে বললেন, গর্ধবের মতো আরেকটা কথা বলবা, অপূর্ণ কাজ একদম পূর্ণ করে দিব। তোমার দুই গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় দি। হ্যাঁ, তো নিজের ভালো চালে চুপ থাকো জাস্ট। এই যে শুনছেন, আর কতক্ষণ হাঁটতে হবে? আমি তো বুঝতেই পারছি না এই রাস্তার শেষ কোথায়। ইলমি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে কথাটা বলে উঠল, কিন্তু রুদ্র তো নির্বিকার হেঁটে যাচ্ছে, যেন মনে হচ্ছে ইলমির কথাটা শুনতেই পায়নি। ইলমির কথায় পাত্তা না দেওয়ায় বেচারি তো ভীষণ বিরক্ত। ইলমি খেয়াল করল রুদ্র তাকে ছেড়ে অনেকটা পথ এগিয়ে গেছে, তাই সে রুদ্রের পেছনে পেছনে দৌড় দিল। দৌড়ে এসে রুদ্রের পায়ের সাথে পা মেলিয়ে হাঁটতে হাঁটতে বলল, এই যে শুনছেন, আমি কিন্তু আপনাকে ডাকছি। এই যে শুনছেন, নামটাও তো জানি না। দূর। ইলমির কথা যেন রুদ্রের কানে যাচ্ছেই না, এমন একটা ভাব নিয়ে হাঁটছে। এবার ইলমির ভীষণ রাগ হলো। সাহায্য করেছে বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? এত ভাব দেখানোর কি আছে? আজব। এবার ইলমি বেশ রেগে গেল। ওই বেটা, তোরে ডাকতেছি, তুই শুনুস না? কানে কালা তুই? ভাব দেখাস তুই আমারে? ভাব দেখে তো মনে হচ্ছে আমেরিকা প্রেসিডেন্ট, খচ্চর পোলা। বলেই সে দাঁড়িয়ে দুই হাতে মুখ চেপে ধরল। এই যা, মুখ ফুসকে মনের কথাগুলো রাগের বসে বেরিয়ে গেল। এখন ইলমি চোখ বন্ধ করে বিপদের দোয়া পড়তে পড়তে আস্তে আস্তে এক চোখ খুলল, পরিবেশ পরিস্থিতি বোঝার জন্য। রুদ্র ভুরু কুচকে নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে তার দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রুদ্রর ভাব ইলমির কাছে মোটো সুবিধাজনক লাগছে না, তাই সে ধীরে ধীরে মুখ থেকে হাতটা সরিয়ে মেকি হাসি দিয়ে বলল, আপনি অমন করে কি দেখছেন সাদাবিল? না না না, থুকু ভাইয়া, আমি না ইচ্ছে করে বলিনি, মুখ ফুসকে বেরিয়ে গেছে। এতে আমার কি কোনো দোষ আছে? হঠাৎ জঙ্গলের ভেতর থেকে অনেকগুলো শিয়ালের হাঁক শুনে ইলমি দৌড়ে গিয়ে রুদ্রের হাত খামছে ধরল। বেচারি এমনিতেই ভয় পাচ্ছে, তার উপরেই ভরা জঙ্গলে অন্ধকারে হাঁটছে। আর এই লোকটাকে বিশ্বাস নেই। যা রাগ বাবা, ওরা আসবে আর উনি সুন্দরভাবে আমাকে শিয়ালের ডিনারে রেখে ফুস করে হাওয়া হয়ে যাবে। শিয়ালের ডাক কমতে ইলমি খেয়াল করলো সে রুদ্রের হাত খামছে দাঁড়িয়ে আছে, তাই চটচলতি হাত ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ালো। ইলমি খেয়াল করে রুদ্র খুব জোরে জোরে শ্বাস ফেলছে। মানে কি রেগে গেল মনে হয়? কেন যে মুখটা বন্ধ করলাম না? এখন যদি এই ভরা জঙ্গলে মেরে কেটে রেখে যায়, কাক পক্ষীও তো টের পাবে না। কথাটা মনে মনে ভেবে কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল, বিশ্বাস করেন ভাইয়া, আমি ইচ্ছে করে বলিনি, ট্রাস্ট মি, মুখ ফসকে বেরিয়ে গেছে। বলেই নাক টানতে লাগলো। রুদ্র এতক্ষণ পকেটে হাত দিয়ে ইলমির কথাই শুনছিল। এতক্ষণে সে মুখ খুলল, তুমি মেয়ে শুধু ভীতু আর ভাঙা টেপ রেকর্ডার না, সাথে চরম লেভেলের বেয়াদব। সারা রাত জঙ্গলে কাটাতে না চাইলে হাঁটো, আর যদি বনের শিয়াল কুকুরের সাথে থাকতে চাও থাকতে পারো, এজ ইউর উইশ। বলেই আবার হাঁটতে লাগলো। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত প্রায় 4টা। কিছুক্ষণের মাঝেই আজান দেবে ফজরের। চারপাশটা হালকা আলো। ইলমি রুদ্রের পেছনে পেছনে যেতে বলল। এই কি বলেন? কি বলেনটা কি আপনি? আমাকে কি আপনার জন্তু জানোয়ার মনে হয় যে আমি ওদের সাথে থাকবো? তার থেকে কম কিছু মনে হচ্ছে না। মানে কি? হ্যাঁ, আমাকে কোন অ্যাঙ্গেলে জন্তু জানোয়ার মনে হয়? রুদ্র কিছু না বলে পকেটে হাত দিয়ে মোবাইলটা বের করে ফ্ল্যাশ লাইটটা অন করে হাতের দিকে তাক করে বলল, দেখো, কেন বললাম তোমাকে জন্তু জানোয়ার? ইলমি খেয়াল করলো লোকটার হাত মাত্রা অতিরিক্ত ফর্সা,
ফোল্ড করা শার্টের হাতার কিছু অংশ নিচে গুনে গুনে 5টা খামচির দাগ, 2টাই আবার রক্তও বের হয়ে গেছে, আর 3টাই রক্ত জমাট বেঁধে আছে। এলমি চটজলদি নিজের হাতের আঙুলের দিকে খেয়াল করলো। নখগুলো যে কবে এত বড় হয়ে গেছে খেয়ালই করলো না। ইস, কতখানি ছিলে গেল লোকটার। এলমি অপরাধী দৃষ্টিতে রুদ্রের দিকে তাকালো, মাথা নিচু করে বলল, আসলে আমি ভয়ের চোটে খেয়ালই করিনি, আমি আসলেই সরি। রুদ্র ফ্ল্যাশ লাইট অফ করে বিড়বিড় করে বলল, জঙ্গলি বিড়াল কোথাকার। বেশি কষ্ট হচ্ছে হাঁটতে? খুঁড়িয়ে খুঁড়িয়ে এক মনে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি আমি। পাশে মহামান্য নেতা মহাশয়। হাঁটার মাঝেই হঠাৎ ওনার প্রশ্ন শুনে মোটেও চমকে উঠলাম না, কারণ এই 20 মিনিটেও উনি 40 বার এই কথা জিজ্ঞেস করেছে। বিরক্তিটা ভেতরে চেপে রেখে বললাম, না, ইটস ওকে, আই এম ফাইন। অমনি জুতার ভেতরে পাথরের টুকরো ঢুকতেই সেখানে চাপ লাগতে ব্যথায় মুখ দিয়ে আও শব্দটা বেরিয়ে আসলো। উনি থমকে দাঁড়িয়ে পেছন ফিরলেন, ভ্রুকুচকে ব্যঙ্গ স্বরে বললেন, এখন ব্যথা পেয়ে কাঁদো কেন? এখন বলো ইটস ওকে, আই এম ফাইন, বলো। আমি নাক মুখ কুচকে বললাম, ইটস ওকে, আই এম ফাইন। উনি 2 কদম এগিয়ে এসে আমার সামনাসামনি দাঁড়ালো। আর একটা কথা বলবে, একদম মুখটা সেলাই করে দেব। বলতে বলতে হুট করে আমাকে পাজা কোলে তুলে নিলেন। আমি অবাক হয়ে হাঁ করে তাকিয়ে আছি তার মুখের দিকে। মুখে মশা যাবে, আর এভাবে হা করে থাকবে না, পথ চলতে সমস্যা হয়। ওনার কথা শুনে আমি ভ্রুকুচকে সামনের দিকে তাকিয়ে বললাম, নামায়, আমি হেঁটেই যেতে পারবো। এসব ব্যথা আমার কিচ্ছু করার ক্ষমতা রাখে না, আরো বহু গুণ বেশি ব্যথা আমি পেয়েছি। আমি তোমাকে নামাবো না, কি করতে পারো করো, আর বেশি তাড়ামি করলে ঠাস করে ফেলে দিব, মাইন্ড ইট। ওনার ধমক শুনে আমি চুপ করে গেলাম। নাকে ভীষণ সুন্দর একটা স্মেল পাচ্ছি। এটা যে নেতামশাইয়ের গা থেকে আসছে সেটা বোঝার আর বাকি রইল না। আমি আনমনে ওনার আর একটু বুক ঘেঁষে রইলাম। কেন যেন এভাবে থাকতেই বেশি ভালো লাগছে। এই একদম আমার বুকে মাথা রাখবে না মিস পূর্ণা, আমি কিন্তু একেবারে পিওর ভার্জিন, আমার এসবে অপমান করবে না। ওনার এমন কথায় চমকে উঠে বেশি অবাক হলাম। বললে কি উনি, বুকে মাথা রাখলে ভার্জিনিটিকে অপমান করা হবে? বাপের জন্মেও তো এমন কথা শুনিনি। বুকে মাথা রাখলে ভার্জিনিটির অপমান হবে? আর এত রাতে একা একটা মেয়েকে কোলে চাপিয়ে সারা জঙ্গল হাঁটছেন, তখন কিছু হচ্ছে না? উনি আর চোখে আমার দিকে তাকিয়ে বলল, ইউ নো মিস পূর্ণা, আমি মানব দরদি, মানুষকে সাহায্য করছি। বিড়বিড় করে বলে উঠলাম, আইসছে আমার মানবতার ফেরিওয়ালা। ইয়েস মিস, আর আমার বুক একমাত্র আমার বউয়ের জন্য, আপনার মতো আজাইরা পাবলিকের জন্য না। কি, আমি আজাইরা পাবলিক? তা নয় তো কি। বলে ঠোঁট কামড়ে হাসলো। এবার আমার বেশ এগোতে লাগলো। ওনার দিকে আরো চেপে বুকে মাথা রেখে বললাম, নেন, রাখলাম মাথা। এখন দেখি কি করতে পারেন আপনি। আপনি যেমন আমার অনুমতি ছাড়া কোলে নিলেন, ঠিক তেমন ভাবে আমিও আপনার ভার্জিনিটিতে আঘাত দিলাম। দেখি কি করতে পারেন আপনি। পূর্ণার এমন বাচ্চা মানুষের মতো জেদ দেখে ঠোঁটের হাসি আরো বিস্তার হলো তাহরিমের। সে তো ঠিক এটার জন্যই তো এতক্ষণ অপেক্ষা করছিল। আমাদের কি পূর্ণাকে এভাবে জঙ্গলে ফেলে আসা উচিত হয়েছে? এলমির কথায় রুদ্র ঘাড় ঘুরিয়ে ইলুর দিকে তাকালো। আপাতত তারা এখন বাসের মধ্যে আছে। মিনিট 15 হয়েছে তারা বাসে উঠেছে, কিন্তু এলমি এই প্রশ্ন মনে হয় 30 বার অলরেডি করে ফেলেছে। রুদ্র ভুরুকুচকে বলল, পূর্ণা নিরাপদে আছে, আমার ভাইয়ের সাথে আছে, তোমাকে এত চিন্তা করতে হবে না, ইডিয়েট। এলমির শরীরটা খুব একটা ভালো লাগছে না, তাই সে আর কথা না বাড়িয়ে বাসের জানালায় মাথা এলিয়ে দেয়। বাসের ঝাঁকিতে বারবার ওর মাথা গিয়ে জানালায় লাগছে, তাই রুদ্র এলমির মাথাটা নিজের কাঁধের উপর রেখে শান্ত দৃষ্টিতে বাহিরে তাকালো। মেয়েটা বড্ড বাচ্চা স্বভাবের, ভেতরে কোনো জটিলতা নেই। সাংবাদিক হয়েও এত সহজ সরল কিভাবে হতে পারে সেটা রুদ্র ভেবে পায় না। চাচা, ও ফরিদ চাচা, দেখা যান জংলার ভিত্তিতে একটা মাইয়ার একটা পোলা আইতাছে। ও চাচা, জঙ্গলের শেষ মাথায় একটা গ্রাম শুরু। এটা আমাদের শহর থেকে বেশ অনেকটা দূর। জঙ্গলের মধ্যে দিয়ে আমায় কোলে নিয়ে হাঁটতে হাঁটতে জঙ্গলের শেষ কিনারায় চলে এসেছেন মন্ত্রী সাহেব। সামনেই একটা লোকালয় দেখতে পেয়ে হাসি ফুটলো আমার মুখে।
প্রায় 1.5 ঘন্টা যাবৎ কোলে নিয়ে হাঁটছেন, কিন্তু ওনার কি ক্লান্তি লাগছে না? আমি যে এতটাও শুকনো তা কিন্তু নয়। ওজন তো মাশাআল্লাহ অনেক, কিন্তু ওনাকে দেখে তো মনে হচ্ছে না সে এতটা পথ কাউকে কোলে নিয়ে হেঁটে এসেছে। এসব ভাবতে ভাবতেই হঠাৎ কারো চিৎকার শুনে থমকে যাই আমি। একটা বছর 22 কি 23-এর ছেলে আমাদের দিকে তাকিয়ে কাউকে ডাকছে। ফজরের আজান সেই কখনই হয়ে গেছে। নামাজ শেষ করে সবাই বাড়ি ফিরছে, ঠিক সেই সময় ছেলেটা এমন হাঁক ডাক শুরু করলো। উনি হাঁটতে হাঁটতে ছেলেটার সামনে গিয়ে দাঁড়ালো, আমাকে নামিয়ে দিয়ে আর মোড়া ভেঙে পকেট থেকে মাস্কটা বের করে মুখে পরে নিল। এক পলক আশেপাশে তাকিয়ে দেখে জায়গাটা একটা মসজিদের পাশে। এতক্ষণে ছেলেটার ডাক শুনে অনেক মানুষ জড়ো হয়ে গিয়েছে। আমি মুখ কুঁচকে দাঁড়িয়ে রইলাম। কি হে ছোকরা, জঙ্গলের ভিতরে তোমরা দুজন সেরাসেরি কিটা করো? আমি খেয়াল করলাম একজন মাঝ বয়সী লোক মুখে আধা পাকা দাড়িতে হাত বুলাতে বুলাতে কথাটা বলল। হয় হয়, বুঝি বুঝি, দেখা তো মনে হইতাছে শহরের পোলা মাইয়া। কেন আকামের লাইগা জঙ্গলের ভিতরে গেছো বুঝি না মনে করছো? শহরের পোলাপান রে আমগো ভালো কইরা চিনা আছে। লোকটার কথা শুনে আমার আর বোঝা বাকি রইল না উনি কি মিন করে কথাটা বলছে। আমি কিছু বলার জন্য মুখ খুলবো তার আগেই তাহরিম তালুকদার আমার হাত চেপে ধরে বললেন, ইশারায় বোঝালেন কোনো কথা না বলতে, কারণ এখন আমি কথা বলে জিনিসটা উল্টে যেতে পারে। দেখুন চাচা, আপনি কিন্তু না জেনে অপবাদ দিচ্ছেন। আমরা একটা কাজে এসেছিলাম আর পথ হারিয়ে ফেলি জঙ্গলে। তা না হয় বুঝলাম, তাহলে লগে এই মাইয়া কেডা? উনি এক পলক আমার দিকে তাকিয়ে বলল, ও আমার স্ত্রী। আমি চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে আছি। বলে কি এই লোক? আমি আবার কখন তার বউ হলাম? কেমতে বিশ্বাস করুম তোমরা যে জামাই বউ? বিশ্বাস অবিশ্বাস আপনাদের ব্যাপার, সেখানে আমি কি বলতে পারি। যা হোক, আমাদের সময় খুবই অল্প, এখন যেতে দিন। বলেই উনি আমার হাত ধরে চলে আসতে নিলেন। ভিড়ের মধ্যে থেকে একজন বয়স্ক লোক বলে উঠল, হারাও পোলা, তোমাদের কথা আমরা বিশ্বাস করছি। হেতে তোমার বউ, তাইলে বউরে তো আবার বিয়ে করমেই যাইব। তোমাকে আমরা হগে মিললা ফের বিয়ে দিমু। চারপাশে কাউকে খুঁজতে খুঁজতে হাফ ছাড়লো। মতে মতে রে, কই গেলে? যা তো, ইমাম সাহেব আর তাজিরে দায়িত্ব লয়া। লোকটার কথা শুনে আমি বেশ ঘাবড়ে গেলাম। ওনার হাত খামচে ধরে দাঁড়িয়ে রইলাম। প্রায় মিনিট 5 পর মতি নামের ছেলেটা একজন হুজুর আর মাঝ বয়সী একজন কাজী নিয়ে আসলো। আমি ঘাড় ঘুরিয়ে তাহরিমের দিকে তাকালাম। উনি নির্বিকার দাঁড়িয়ে আছে। মসজিদ থেকে কিছু চেয়ার নিয়ে আসা হলো। একটা ওনাকে বসতে দেওয়া হলো আর আরেকটায় আমাকে। সামনে কাজী আর হুজুর। আমি মাথা নিচু করে বসে আছি, বলারই বা কি আছে। এক পলক তাহরিমের দিকে তাকালাম। লোকটার মুখে কোনো প্রকার কোনো এক্সপ্রেশন দেখা যাচ্ছে না। ওরা যে কাজটা করছে ওটাতে আদৌ কি তার মত আছে? উনি কেনই বা মেনে নেবেন? একটা এতিম মেয়েকে নিজের বউ হিসেবে মানার কোনো প্রশ্নই আসে না। নেহাত চাপে পড়ে বিপাকে পড়ে বিয়েটা করছে। কাজী সাহেব রেজিস্টার খাতায় নাম তুলছে, আমার দিকে তাকিয়ে বলল, মা, তোমার নাম কি? পূর্ণা, ইলুর মিফতাহুল পূর্ণা। তোমার বাবার নাম? কাজী সাহেবের কথা শুনে আমি খানিকটা চিন্তা করে বললাম, আমি এতিম, বাবা মা নেই, এতিমখানায় মানুষ আমি। ও আচ্ছা, ঠিক আছে। এবার কাজী ওনার নাম পরিচয় নিলেন। সবকিছু লেখা শেষে উনি খাতাটা ওনার দিকে এগিয়ে দিয়ে বলল, নাও বাবা, এইখানটায় সাইন করো। উনি এক পলক আমার দিকে তাকিয়ে সাইন করে দিলেন। এবার কাজী সাহেব রেজিস্টার খাতাটা আমার দিকে এগিয়ে দিলেন সাইন করে দেওয়ার জন্য। আমি খাতা আর কলম নিয়ে সাইন করতে গিয়েও থেমে গেলাম। এটা তো আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আজকের দিকটা তো অন্যরকম হলেও পারত। আমার এক পাশে মা, আরেক পাশে বাবার থাকার কথা ছিল, কিন্তু আজ তো কেউ নেই হাতে হাত রেখে ভরসা দেওয়ার মতো। এসব চিন্তা করার মাঝে দিয়েই হঠাৎ হাতে কারো স্পর্শ টের পেলাম। চোখ তুলে হাতের মালিকের দিকে তাকালাম। উনি আমার হাতে হাত রেখে ভরসা দিচ্ছেন। আমার চোখ জলে টইটুম্বুর, তবুও গড়িয়ে পড়তে দিলাম না। এক হাত দিয়ে চোখটা আলতো হাতে মুছে সাইন করে দিলাম।
এবার মৌলভী সাহেব বিয়ে পড়ানো শুরু করলো। প্রথমে ওনাকে কবুল বলতে বলল, উনিও সুন্দরভাবে কবুল বলে দিল। তারপর ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে বলল সবগুলো কথা। বলো মা কবুল। তারপর বলল, আমি খানিকক্ষণ চুপই থেকেই বললাম কবুল। বিয়ের কার্যক্রম শেষ। সবাই আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলো। আমি ঠিক একইভাবে পাথরের মতো বসে আছি। চারপাশে কিছুই যেন কানে আসছে না আমার। ভেতর থেকে শুধু একটা কথাই শোনা যাচ্ছে, পূর্ণ, তোর বিয়ে হয়ে গেছে। তুই এখন কারো অর্ধাঙ্গিনী, কারো বিয়ে করা বউ। তোরও এখন আপন মানুষ হয়েছে। তুই বিবাহিত পূর্ণ। নাও ইউ আর ম্যারিড পূর্ণ। আপনি চিন্তা করবেন না মিস্টার তাহরিম তালুকদার, ডিভোর্স লেটার খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনার কাছে। খুব ধীরে ধীরে কথাটা বলে পুনরায় বাসের জানালায় মাথা ঠেকালাম। এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছি। কিছুক্ষণ নীরবতা পালন করার পর তাহরিম তালুকদার একটু নড়ে চড়ে বসলেন। আমি ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকালাম। আমার দৃষ্টি লক্ষ্য করে তিনি হয়তো হাসলেন, যা তার চোখই জানান দিচ্ছে। হাসি দিলে ওনার চোখ কুঁচকে যায়। ফর্সা মুখে কেন জানি না এই জিনিস ভীষণ ভালো লাগে। উনি হাসলে ভীষণ সুন্দর লাগে ওনাকে। হাসিতে ওনার মুখের বাঁকা দাঁতটা দেখতেও বেশ লাগে। আমাকে পর্যবেক্ষণ করা শেষ হলে বলবে, কেমন? আমি হকচকিয়ে উঠলাম। দ্রুত চোখ সরিয়ে পাশ ফিরে তাকালাম। বুঝলে পূর্ণ, আমি আরও ভেবেছিলাম তুমি সো কলড কমন ডায়লগ বলবে যে না, আমি এই বিয়ে মানি না, আপনি আমার জীবনটা কেন নষ্ট করলেন মন্ত্রী সাহেব, কি দোষ করেছিলাম আমি, আপনি কেন বিয়েটা করলেন, ইত্যাদি ইত্যাদি। ওনার কথাগুলো বাংলা সিনেমার নায়িকার অভিনয় থেকে কম কিছু ছিল না। বেশ নাকি স্বরে কথাগুলো বললেন। আমি আর চোখে ওনার দিকে তাকিয়ে ফিক করে হেসে দিলাম। বাহ, আপনার তো দারুণ প্রতিভার মন্ত্রী তাহরিম তালুকদার। অভিনয়ে বেশ দক্ষ আপনি। আগে কি কোনো থিয়েটারে অভিনয় করেছেন নাকি? অভিনয় করতে হলে থিয়েটারে কাজ করতে হবে এমন কি কোনো কথা আছে মিস পূর্ণ? না, সেটা নেই। তবে যাই হোক, আমি এতটাও অবুঝ নই মিস্টার তাহরিম তালুকদার। আমি পরিস্থিতি বুঝি। এখানে না আপনার দোষ আছে আর না আমার। এটা সবটাই পরিস্থিতি। আর আমাদের বিয়ে হয়েছে এটা তো আমরা দুজন ছাড়া বাকি কেউ জানে না। তাহলে তো কোনো সমস্যাই নেই। আপনি আপনার মতো থাকেন আর আমি আমার মতো। সময় হলে ডিভোর্স পেপারে সাইন করে সব মিটিয়ে নিলেই হয়ে যাবে। আমার কথা শুনে তাহরিম তালুকদার কিছু একটা ভেবে বলল, সেটাই, যেটা হবে সেটা সময়ই দেখিয়ে দিবে। বেশ রহস্যময় ভাবে কথাটা বলে উঠলেন উনি। আপনার ফোনটা দেয়া যাবে? আমার ফোনে চার্জ নেই। উনি কিছু না বলে আমাকে নিজের ফোনটা এগিয়ে দিল। আমি ফোনটা নিয়ে ইলুর নাম্বারে কল করলাম। ওর নাম্বারটা আমার মুখস্থ, তাই বেশি বেগ পেতে হয়নি। দুবার কল করলাম কিন্তু দুইবারই বন্ধ বলছে। তাই মন খারাপ করে ওনার ফোনটা ওনার কাছে ফিরিয়ে দিলাম। কি হয়েছে, হঠাৎ মুখটা এমন করে ফেলে কেন? কাল রাত থেকে ইলুটার কোনো খোঁজ নেই। কোথায় আছে, কেমন আছে, কিচ্ছু জানি না। ও এই ব্যাপার, চিন্তা করো না, ও ভালো আছে। আর ওর সাথে আমার চাচাতো ভাই আছে, ও ইলমিকে দেখে রাখবে। ও, আর কিছু না ভেবে মাথাটা আবার জানালায় ঠেকালাম। সারা রাত দৌড়াদৌড়ির ফলে শরীর বেশ ক্লান্ত। বাসায় ফিরে একটা লম্বা শাওয়ার নিয়ে ঘুমোতে হবে। কখন যে চোখটা লেগে গেল বুঝতেই পারলাম না। তাহরিম এক পলক পূর্ণ দিকে তাকিয়ে পকেট থেকে ফোন বের করে কারো নাম্বার ডায়াল করলো। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। তোমাকে যে কাজটা দিয়েছিলাম সেটা ঠিক মতো করো, আর কাকপক্ষীয় যেন টের না পায়। কথাটা মাথায় রেখো। তাহরিম প্রথম কথাটা জোরে বললেও শেষ কথাগুলো ভীষণ আস্তে বলল। ঠিক আছে, রাখছি, এ বিষয়ে পরে কথা হবে বলে ফোনটা কেটে দিল। ফোনের দিকে তাকিয়ে রহস্যময়ভাবে হেসে বলল, দেখা যাক কি হয়, কি আছে সামনে। প্রায় 4 ঘন্টা জার্নি করে বাস এসে পৌঁছলো ঢাকা বাস স্ট্যান্ড। তাহরিম আগে নেমে পড়লো, তার পেছনে আমি নামলাম। দুজনেই রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। হঠাৎ তাহরিমের ফোনে কল আসায় সে আমার দিকে এক পলক তাকিয়ে কলটা কানে ধরলো। আমি আর চোখে একবার তার দিকে তাকিয়ে চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকালাম। উনি একটু দূরে গিয়ে কথা বলে 2 মিনিটের মাথায় আবার আসলেন। একটু ওয়েট করো, কুশন গাড়ি নিয়ে চলে আসবে। আমি ভ্রু কুঁচকে বললাম, কুশনকে? আমার সাথে যে সব সময় থাকে, আমার অ্যাসিস্ট্যান্ট। ও, সেই ক্যাবলাকান্তটা? আমার কথা শুনে উনি বেশ শব্দ করে হেসে বললেন,
ভালো নাম দিয়েছো তো। শুনুন, আমি রিক্সা নিয়ে চলে যাই, আপনি আপনার গাড়ি আসলে চলে যাবেন। উনি আমার দিকে তাকিয়ে ভ্রু বাঁকিয়ে বললেন, এত দূর যেহেতু এসেছি সেহেতু বাড়ি পর্যন্ত আমি এগিয়ে দিয়ে আসবো। সো চুপ করে দাঁড়িয়ে ওয়েট করো। আমি কিছুই বললাম না, কারণ কিছু বলে আদৌ কোনো লাভ নেই, সেটা খুব ভালো করেই জানা আছে আমার। আমি ব্যাগ থেকে ফোনটা বের করে অন করতে চেষ্টা করলাম, কিন্তু অন হচ্ছে না, তাই আবার ব্যাগে রেখে দিলাম। প্রায় 10 মিনিটের মাথায় একটা কালো রঙের গাড়ি এসে দাঁড়ালো আমাদের সামনে। সামনের সিট থেকে একটা ছেলে, ওই ক্যাবলাকান্তটা বেরিয়ে এলো। গুড মর্নিং ভাই। গুড মর্নিং কুশন। ভাই, একটা আর্জেন্ট নিউজ আছে। উনি গাড়ির দরজা খুলে আমায় ইশারা করলেন গিয়ে বসতে। আমি গিয়ে বসতেই উনিও সিটে বসতে বসতে বলল, গাড়িতে বসে কথা বলো কুশন। কুশন গাড়ির সামনের সিটে বসে ডোর লক করে বলতে লাগলো, আসলে ভাই, কে বা কারা কাজটা করেছে সেটা বলতে পারছি না, তবে আপনার বিয়ের খবরটা পুরো শহরে ছড়িয়ে পড়েছে। বলেই কুশন চুপ করে গেল। এতক্ষণ এদের কথায় আমি তেমন একটা পাত্তা না দিলেও এবার আমি বেশ চমকে উঠি। কি বলে, কিভাবে সম্ভব? কি বলছো কি ক্যাবলাকান্ত, কুশন, এটা কিভাবে সম্ভব? আমাদের তো ওখানে কেউ চিনতই না। তাহলে? আমার কথা শুনে কুশন লুকিং মিরর দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, আসলে ম্যাম, কে বা কারা করেছে সেটা তো এখনো জানি না, বের করতে পারিনি। তবে সকাল থেকে সকল নিউজ চ্যানেল, সকল খবরের হেডলাইন হয়ে গেছে আপনার আর ভাইয়ের বিয়ের খবর। ইনফ্যাক্ট এরা এটাও বলেছে যে আপনার সাথে নাকি ভাইয়ের গোপনে প্রেম ছিল এবং আপনারা কাউকে না জানিয়ে লুকিয়ে বিয়ে করে সংসার করছেন। হোয়াট? বানিয়ে বানিয়ে নিউজ বানালেই হলো নাকি? এই প্রথম মিডিয়ার লোকদের উপর আমার চরমভাবে রাগ উঠছে। কি সব উল্টাপাল্টা কথা বলছে। হঠাৎ তাহরিম তালুকদার বলে উঠল, ভাগ্যিস সংসার পর্যন্ত টিকে গেছে। যদি বলতো গোপনে বাচ্চাও আছে 3-4টা, তাহলেও তো আমার ভার্জিনিটির অপমান হতো। এই টেনশনের সময় ওনার এমন আজাইরা কথা শুনে আমার গা যেন জ্বলে উঠল। আমি রাগান্বিত চোখে তার দিকে তাকাতেই উনি ইনোসেন্ট মুখ করে মোবাইল গোতানো শুরু করলো, যেন এই মুহূর্তে উনি কিছুই বলেননি। হঠাৎ ওনার ফোন আসায় উনি ফোনের স্ক্রিনে তাকিয়ে মুচকি হাসলেন। ফোনটা লাউড স্পিকারে দিয়ে বললেন, হ্যালো মাই ডিয়ার ফাদার, হোয়াটস আপ বয়? তোর হোয়াটসঅ্যাপ আর ইমো অ্যাপের গোষ্ঠী ষষ্ঠী পুজো করবো আয় তুই বাড়িতে, বেয়াদব ছেলে। তুই বিয়ে করবি একবার জানাই না পর্যন্ত? আরে আরে মিস্টার তাপস তালুকদার, রেগে যাচ্ছেন কেন? আমি তো আসছি। হ্যাঁ আসেন, আপনার জন্যই অপেক্ষা করছি, তাড়াতাড়ি আসেন। আমি আপনার মা আর তানজিম অপেক্ষা করছি, আর বাড়ির সামনে একদল জার্নালিস্ট আছে, তারাও অপেক্ষা করছে। আসেন আপনি মন্ত্রী সাহেব। জার্নালিস্ট? জি, সেই সকাল থেকে ওনারা গেটের সামনে দাঁড়িয়ে আছে। আপনি তাড়াতাড়ি আসেন আমার সাথে। তালুকদার বাড়ির বড় বউকে নিয়ে আসবেন। তালুকদার বাড়িতে কোনো কাপুরুষের জায়গা হতে পারে না, তাই বীরের বেশে বউকে সাথে নিয়ে আসবেন। ওনার বাবার কথা শুনে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, ইয়োর বাবা, আমি কাপুরুষ নই, তাই বীরের বেশে আমার বউকে নিয়ে আমি আসব। রাখি, আর মাত্র 10 মিনিট লাগবে। আসেন। উনি ফোন রেখে আমার দিকে তাকিয়ে বলল, দেখলে তো বাবা কি বলল? আমি তোমাকে তোমার শ্বশুর বাড়ি নিয়ে যাব, আই মিন তালুকদার বাড়িতে। আমি আর যাই হোক কাপুরুষ পদবিটা পেতে চাই না। কিন্তু? কোনো কিন্তু না, তুমি এখন আমার সাথে যাবে, ব্যাস। প্রায় 10 মিনিটের মাথায় গাড়ি গিয়ে থামলো তালুকদার বাড়ির সামনে। গাড়ি থামতেই উনি গাড়ি থেকে নেমে আমার হাত ধরে বের করে আনলেন। আমরা বের হতেই আমাদের জেকে ধরলো একদল জার্নালিস্ট। তাহরিম তালুকদার, আপনি কি সত্যি সত্যি বিয়ে করেছেন? যদি করে থাকেন তাহলে লুকিয়ে কেন? আপনি কি কোনো কারণে আমাদের চাচ্ছেন না জানাতে? তবে তার কারণটা কি? আর সাথে যিনি রয়েছেন উনি কি আপনার ওয়াইফ? গাড়ি থেকে নামা মাত্রই এক ঝাঁক সাংবাদিক এসে জড়ো হলো আমাদের সামনে। তাদের হাজারটা প্রশ্নে মনে হচ্ছে আমি তলিয়ে যাচ্ছি। আমি তাকিয়ে আছি, উনি তাদের কি উত্তর দেয় তা শোনার অপেক্ষায়। ওয়েট, আপনারা আস্তে ধীরে প্রশ্ন করুন, আমি সবার প্রশ্নের উত্তর দিব। ওনার কথাটা বলা মাত্রই পেছন থেকে একজন জার্নালিস্ট প্রশ্ন করলো,
আপনি কি সত্যি বিয়ে করেছেন মন্ত্রী তাহারিন তালুকদার? মুচকি হেসে আমার হাত ধরে খানিকটা উঁচু করে বললেন, জি, আমি বিয়ে করেছি এবং যে মেয়েটিকে দেখছেন সে আমার বিবাহিত স্ত্রী মিফতাহুল পূর্ণা। আপনি যদি বিয়েই করেন তবে এমন লুকিয়ে কেন করলেন মন্ত্রী সাহেব? আচ্ছা, আসলে আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি পালিয়ে বিয়ে করব। অনেকের তো অনেক ধরনের শখ থাকে, ভেরি কাইন্ড অফ ফ্যান্টাসি, রাইট? আমারও এমন অদ্ভুত শখ ছিল, আর সেই ফ্যান্টাসি পূরণ করতেই এভাবে বিয়ে করা। শুনলাম আপনারা নাকি বেশ কয়েক বছর লুকিয়ে প্রেম করেছেন, আর এও শোনা যাচ্ছে আপনারা প্রেমে থাকাকালীন লুকিয়ে বিয়ে করেছেন এবং সংসারও করছেন। কথাটা ঠিক কতটুকু সত্যি? না না না, এটা পুরোপুরি বানোয়াট। আমরা প্রেম করেছি মাত্র 9 মাস এবং আজকেই 9 মাস পূর্ণ করে বিয়ের পিঁড়িতে বসলাম। প্রশ্নটা যদি আর কিছুদিন পর বলতেন যে বিয়ের পরে সংসার করেছি কিনা, তখন উত্তরটা হ্যাঁ বোধকে আসতো। আপাতত সংসার বিষয়ক প্রশ্নের উত্তরটা না বোধক। এমন হাজারটা প্রশ্ন তারা করেছে এবং তার উত্তর এভাবে সত্যি মিথ্যা মিলিয়ে খুব সুন্দর কম্বিনেশন করে উত্তর দিয়েছে মিস্টার তাহরিম তালুকদার। অবশেষে সাংবাদিকরা চলে যাওয়ার পর আমি আর তাহরিম তালুকদার মেইন গেট দিয়ে ভেতরে ঢুকলাম। ওনাদের বাড়ির সামনে অনেক বড় একটা ফুলের বাগান আছে। যতটুকু দেখা যায় দেশি বিদেশি প্রায় কয়েকশো প্রকারের ফুল গাছ দেখতে পেলাম। আচ্ছা, এই বাগানটা কার? আপনার? আমার কথা শুনে উনি পেছনে ঘুরে ভ্রু বাঁকিয়ে বললেন, বাগানটা আমার, তবে পরিচর্যা করে তানজিম। হঠাৎ উনি আমার দিকে তাকিয়ে কিছু একটা ভেবে আমার সামনে এসে দাঁড়ালো। আমার ওড়নাটা ঘাড় থেকে তুলে মাথায় উঠিয়ে স্কার্ফের মতো করে পেঁচিয়ে দিল। হ্যাঁ, এবার ঠিক আছে, একদম বউ লাগছে, এবার চলো বলেই আমার হাত ধরে সদর দরজার দিকে এগিয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়ে দুবার কলিং বেল বাজানোর সাথে সাথে একজন মেয়ে এসে দরজাটা খুলে দিল। আমি খেয়াল করলাম মেয়েটার হাতে ঝাড়ু, হয়তো ঝাড়ু দিচ্ছিল। পরনে ধূসর রঙের শাড়ি মেয়েটার। ওনার সাথে আমাকে দেখে খুশিতে চোখ মুখ একদম উজ্জ্বল করে উঠল তার। খুশিতে গদগদ কণ্ঠে বলল, সালাম আলাইকুম ভাইজান, এ আপাটা বুঝে আমগো নতুন ভাবি। উনি ভেতরে ঢুকতে ঢুকতে এদিক সেদিক তাকিয়ে বলল, ওয়ালাইকুম সালাম। তোর ভাবি? মা বাবা কই রে? খালো তো উপরে, ওই আপনি বয়েন, আমি ডাকতেছি। বলেই মেয়েটা যেই না উপরে যেতে নেবে ঠিক তখনই উপর থেকে সিঁড়ি বেয়ে মিস্টার তাপস তালুকদার নেমে এলো। সোজাসুজি আমার সামনে এসে দাঁড়ালো। আমি কি করব ভেবেই পাচ্ছি না, তাই আর কিছু না ভেবে আঙ্কেলকে সালাম দিলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল আমার মাথায় হাত রেখে বলল, ওয়ালাইকুম আসসালাম মা, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন আঙ্কেল? আমার কথা শুনে আঙ্কেল বেশ মন খারাপ করে বলল, এতক্ষণ তো ভালোই ছিলাম রে মা, তবে এখন তো আর ভালো লাগছে না। কেন আঙ্কেল? কোনো মেয়ে যদি তার বাবাকে আঙ্কেল ডাকে তাহলে কোনো বাপের ভালো লাগবে বলো তো মা? আঙ্কেলের কথা শুনে আমি আমতা আমতা করে বললাম, আসলে হয়েছে কি জানো তো মা, আমার একটা মেয়ের ভীষণ শখ ছিল, কিন্তু আল্লাহ কি ভালো মনে করে আমাকে একটা মেয়েও দেয়নি। তবে আমার খুব ইচ্ছে ছিল আমার দুটো পুত্রবধূকে আমার বৌমা নয়, আমার মেয়ে বানাবো। যেমন একজন বাবা আর মেয়ের মাঝে বন্ডিং থাকে, ঠিক সেই রকম হবা তো আমার মেয়ে। ওনার কথা শুনে আমার ঠিক কি অনুভূতি হচ্ছিল আমি ঠিক বোঝাতে পারবো না। ভীষণভাবে কান্না পাচ্ছিল। নিজের বাবাকে তো কখনো দেখিনি, তাই হয়তো এমন মনে হচ্ছে আমার। আমাকে চুপচাপ নিজের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তাপস তালুকদার মন খারাপ করে বলল, এই বুড়োটাকে বাপ হিসাবে মেনে নেওয়া যায় না মা? আমি হাত দিয়ে চোখের কোণে জমে থাকা পানি মুছে একগাল হেসে বললাম, মেনে নেওয়া যায় না তো। কেন মা? কারণ আমার বাবা তো এখনো দিব্যি ইয়াং আছে, তাকে তো বুইড়া লাগেই না। আর আরেকটা কারণ আছে, তা হলো কোনো বাবা কি তার মেয়েকে তুমি তুমি বলে নাকি? আমাকে যদি তুই বলে সম্বোধন করতে পারেন তাহলে আমি বাবা বলে মেনে নিব, নয়তো না। আমার কথা শুনে উনি বেশ মজা পেলেন মনে হলো। হু হা করে হেসে উঠলেন অগত্যায়। ঠিক আছে ঠিক আছে, আমি তোকে তুই সম্বোধন করবার, তুই আমাকে তুমি করে বলবি, কেমন পূর্ণমা? আমি মুচকি হেসে বললাম, ঠিক আছে,
হঠাৎ উনি আমার কাছ থেকে সরে তাহরিমের কাছে চলে গেল। উনি সোফায় আয়েশি ভঙ্গিতে বসে আছে। বাবা তার কাছে গিয়ে ধপ করে কান ধরে টেনে তুলে বলল, ওই হারামজাদা, তুই এত বড় একটা কাজ করে এইভাবে নিশ্চিন্তে বসে আছিস কিভাবে? উফ, আউট! বাবা কাম ছাড়ো, মাত্রই আসলাম, অত্যাচার শুরু করে দিছো, তাও বাড়িতে নতুন মানুষের সামনে। আহা, ইজ্জতটা পাঞ্চার করো না তো। বাবা ওনার কান ছাড়তে ছাড়তে বলল, ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম। একমাত্র আমার মেয়ের কথা চিন্তা করে, নয়তো আজকে তোর একদিন ছিল কি আমার একদিন লাগতো। উনি কান ডলতে ডলতে বললেন, আচ্ছা বুঝছি, মা কই? বাবা হেসে সোফায় গা হেলাতে হেলাতে বললেন, তোর মা আর বাঁদরটা কোথায় যেন গিয়েছে। আমাকে কি আর বলে যায় নাকি? আমি তো পুরান হয়ে গেছি, তাই আর ভালো লাগে না। কার কাকে ভালো লাগে না শুনি একটু। হঠাৎ কারো কণ্ঠ শুনতে পেয়ে সবাই পেছনে ফিরে সদর দরজার দিকে তাকালাম। তানজিম দাঁড়িয়ে আছে, হাতে বেশ অনেকগুলো শপিং ব্যাগ। পাশে দাঁড়িয়ে আছে মিসেস তালুকদার। হোয়াটসঅ্যাপ ভাবি, তুমি জানো তোমাকে যেদিন প্রথম দেখলাম সেদিনই তোমাকে আমার ভালো লেগেছিল। আমি নিজেই ভেবে রেখেছিলাম আমার একমাত্র ভাইয়ের বউ আমি তোমাকেই বানাবো। দেখছো, আল্লাহ আমার কথা শুনে ফেলছে, সেই তোমাকে আমার ওয়ান অ্যান্ড অনলি ভাবি বানিয়ে দিল। তানজিম আমার দিকে এগিয়ে এসে একটা হাসি দিয়ে বলল। তানজিমের কথা শুনে আমি মুচকি হাসলাম। খুব বেশি বাচ্চা স্বভাবের ছেলেটা। তাহারিম, তুমি পূর্ণাকে নিয়ে রুমে যাও, ফ্রেশ হও, রেস্ট নাও, পরে বিষয় নিয়ে কথা বলবো। এখন সবাই রুমে যাও। মিসেস তালুকদার বেশ গম্ভীর কণ্ঠে কথাটা বলে গটগট পায়ে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। ওনার যাওয়ার দিকে তাকিয়ে ধীরে ধীরে সবাই যার যার রুমে চলে গেল। তাহরিম, কাজটাকে তুই ঠিক করলি? কখনো যদি পূর্ণা জানতে পারে এই সকল কিছুর মাস্টার মাইন্ড তুই, সব কিছুর পিছনে তোর হাত, তাহলে ক্ষমা করতে পারবে তো তোকে? রুদ্রের কথায় খানিকটা নড়ে চড়ে দাঁড়ালো তাহরিম। শুভ্র রঙের টি শার্ট গায়ে, ধূসর রঙের ট্রাউজার পরে ছাদের এক কোণে দাঁড়িয়ে আকাশের দিকে মুখ করে বুকের উপর দুহাত গুজে এক মনে আকাশের দিকে তাকিয়েছিল সে। হঠাৎ পেছন থেকে রুদ্রের কণ্ঠ শুনতে পেয়ে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। শুভ্র রঙের টি শার্ট আর ব্ল্যাক ট্রাউজার পরে পকেটে হাত দিয়ে ভুরু কুচকে তাহরিমের দিকেই তাকিয়ে আছে। তাহরিম হাসলো, তবে কোনো উত্তর করল না। তাহরিমের কাছ থেকে আশানুরূপ উত্তর না পেয়ে খানিকটা এগিয়ে গেল রুদ্র। ছাদের রেলিংয়ের ভর দিয়ে উঠে বসলো রেলিংয়ের উপর। কি হয়েছে তোর? তাহরিম সামনের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখেই ছোট করে বলল, বিকেলের আকাশটা খুব সুন্দর, তাই না রুদ্র? তুই কি কথা ঘোরাচ্ছিস তাহরিম? জিজ্ঞেস করলাম কি হয়েছে, তুই আমাকে কি উত্তর দিস? হ্যাঁ, কিছু না। পূর্ণ কোথায়? ঘুমাচ্ছে। কিছুক্ষণ নীরব থেকে মনে মনে প্রশ্নের প্যাটার্ন সাজালো রুদ্র। প্রশ্ন সাজানো শেষে গলা ছেড়ে বলল, তোদের বিয়ের খবরটা তুই ছড়িয়েছিস, তাই না? তাহরিমের সাবলীল উত্তর। রুদ্র হয়তো এত সহজে স্বীকারোক্তি আশা করেনি, তাই কিছুটা থম মেরে বসে থেকে বলল, আমার তো মনে হচ্ছে তোদের বিয়ের কাজটাও প্রি প্ল্যানিং। তাহরিম আর চোখে রুদ্রের দিকে তাকালো। রুদ্রের উৎসুক দৃষ্টি তাহরিমের চোখ এড়ালো না। সে ভুরু বাঁকিয়ে হাসল। তোর কি মনে হয় কাজটা কি আমার? 100%। তাহলে ধরতেই পারিস কাজটা আমার। কিন্তু কেন? তুই ভালো করে জানিস রুদ্র, তাহরিম তালুকদার কারণ ছাড়া কোনো কাজ করে না। আমি যা করেছি তার পেছনে অবশ্যই একটা ইম্পর্টেন্ট রিজন আছে। হ্যাঁ, সেটাই তো জানতে চাচ্ছি, কি কারণে তুই এই কাজ করেছিস? প্রথমত পূর্ণার সেফটি, আর দ্বিতীয়ত ভালোবাসা। রুদ্রের ভুরু কুচকাল। তুই কি শিওর তুই পূর্ণকে ভালোবাসিস, নাকি কয়েকদিন পর তোর এই ভালোবাসা হাওয়া হয়ে যাবে? যদি কাউকে দেখার পর হৃদস্পন্দন ক্ষণিকের জন্য থমকে যায়, তাকে দেখতে না পেয়ে যদি ধীরে ধীরে শ্বাসকষ্ট রোগটা দিনকে দিন বাড়তে থাকে, মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়, যদি তাকে দেখার তীব্র বাসনা জাগে, চোখের ঘুমগুলো অকাতরে বিলীন হয়ে যায়, তার কথা চিন্তা করে যদি এক একটা নির্ঘুম রাত অবলীলায় পার করা যায়, এই লক্ষণগুলোকে যদি ভালোবাসা মনে হয় তোর, তাহলে আমিও বলবো আমি ইন লাভ। বাহ, বেশ বলেছিস তো। এখন তো আমার মনে হচ্ছে তোর মন্ত্রীগিরি ছেড়ে কবি হওয়া দরকার।
তাহারিম হাসে। রুদ্র লাফ দিয়ে রেলিং থেকে নেমে তাহারিমের দিকে কিছুক্ষণ তাকিয়ে ঠোঁট কামড়ে হেসে বলল, তো বিয়ে তো করেই নিলি, বাসরটাকে সাজানোর ব্যবস্থা করব ভাইজান। তাহারিম ঘাড় বেঁকিয়ে আর চোখে রুদ্রের দিকে তাকালো। এই, আমার বাসর নিয়ে তোরা তো মাথা ব্যথা কেন? নিজে তো এখন বুড়ো হয়ে যাচ্ছিস, বিয়ে টিয়ে কিছু করছিস না, আবার কথা বলিস? হ্যাঁ, নির্লজ্জ ছেলে। রুদ্র অবাক হলো, ভীষণ রকম অবাক হলো। তুই কাকে নির্লজ্জ বলছিস তাহারিম? নির্লজ্জের জন্য যদি কেউ অস্কার পেত তাহলে নিঃসন্দেহে প্রাইজটা তুই পেতি। সন্ধ্যা হয়ে যাচ্ছে, নিচে চল। বলে গটগট পায়ে নিচে নেমে এলো তাহারিম। রুদ্র তাহারিমের চলে আসার দিকে তাকিয়ে ঠোঁট উল্টে দাঁড়িয়ে আছে। তাহরিমের কি কোনো কারণে মন খারাপ, নাকি কোনো বিষয় নিয়ে চিন্তিত, আর নাকি আমাকে অ্যাভয়েড করলো? এই সন্ধ্যায় একা একা ছাদে দাঁড়িয়ে থাকা ভালো না, পেতনি ধরে। তাড়াতাড়ি নিচে নেমে আয় রুদ্র। নিচ থেকে তাহরিমের কণ্ঠ শুনতে পেয়ে দ্রুত পা চালালো রুদ্র। এর ব্যবহার দেখে মনে হয় এর সাথে সবসময় আমি আঠার মতো লেগে থাকি। মধ্য দিয়ে যে 6 বছর আমরা আলাদা ছিলাম মনে হয় ভুলে গেছে। এই ছেলের থেকে যে আমি বয়সে কত বড় সেটা বোমালুম ভুলে যায়। দোয়ানার সম্মানও দেয় না বেদ্যপ ছেলে। সেই দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এসে বিছানায় গা এলিয়ে দেওয়া মাত্রই এক রাশ ঘুম এসে চোখে ভর করেছিল। চোখ দুটো বন্ধ হতেই আর কিছুই টের পাইনি। ঘুম ভাঙতেই কানে ভেসে এলো আজানের ধ্বনি। ভ্রু কুঁচকে বোঝার চেষ্টা করলাম এটা কোন ওয়াক্তের আজান। বাইরে অনেকটা অন্ধকার হয়ে গেছে, মাগরিবের আজান। শোয়া থেকে উঠে বসলাম, এমন সময় দরজা ঠেলে রুমে প্রবেশ করতে করতে তাহরিম বলল, গুড মর্নিং। গুড বলতে গিয়েও আটকে গেলাম। ভ্রু কুঁচকে তাকালাম ওনার দিকে। এই ভর সন্ধেবেলা আপনার কোন অ্যাঙ্গেলে মর্নিং মনে হচ্ছে? উনি রিডিং টেবিলে ধাক্কা দিয়ে দাঁড়াতে দাঁড়াতে বললেন, তুমি যা ঘুম দিয়েছিলে, কেউ রাতের বেলাও এত ঘুম ঘুমায় না। তো আপনার এতে কি সমস্যা? আমি কুম্ভকর্ণের মতো 6 মাস ঘুমালেও আমার আফসোস মিটবে না, সেখানে এটা তো কম সময়। সে যাই হোক, আপনি এই রুমে কি করেন? হ্যাঁ হ্যাঁ, সেটাই। তুমি তো আবার কুম্ভকর্ণের যমজ বোন, মিল তো থাকবেই। আর আমার রুমে আমি আসবো না তো কে আসবে শুনি? আমি চোখ বড় বড় করে বললাম, এটা আপনার রুম? তা নয় তো কি, আমার বাড়িতে আমার রুম থাকবে, এটাই তো স্বাভাবিক। আমি কিছু একটা চিন্তা করে বললাম, কিন্তু তানজিম যে আমাকে এই রুমে নিয়ে এসে বলল এটা আমার রুম। আমার কথা শুনে উনি ঠোঁট টিপে হেসে বললেন, খারাপ কি বলেছে? ভালোই তো বললো। যেহেতু আমি তোমাকে বিয়ে করেছি, সেহেতু তুমি আমার বিয়ে করা বউ, আর বউ তার স্বামীর ঘরে থাকবে, এটাই তো স্বাভাবিক। আমি কথাটা শুনে কিছুক্ষণ চিন্তা করে বললাম, আপনি কোথায় থাকবেন এখন? কেন আমার রুমে? তাহলে আমি কোথায় থাকবো? কেন এই রুমে? আমি কিছু বললাম না, আমার মাথায় চলছে অন্য চিন্তা। তাই কিছু না বলে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি রুমে কেউ নেই। তাই কাজ না থাকায় এই রুমটাই ভালোভাবে পর্যবেক্ষণ করেছিলাম। রুমটা বেশ অনেকটাই বড়। রুমের এক পাশে সোফা, তার পাশেই একটা ডিভান, একটা রিডিং টেবিল, সেখানে বেশ অনেকগুলো মোটা মোটা ইংরেজি বই, হয়তো মন্ত্রী সাহেব পড়েন, একটা ড্রেসিং টেবিল আর আলমারি, বুকশেলফ। আমি ধীরে ধীরে বুকশেলফের সামনে গেলাম। বুকশেলফের বইগুলো নজরে আসতেই নাক মুখ কুঁচকে ফেললাম। হে, কি আজেরা মোটা মোটা বইয়ে ভরা এই বুকশেলফ। ময়না তদন্ত করেও মনে হয় বাংলা ভাষা কিংবা উপন্যাস টাইপ কিচ্ছু পাওয়া যাবে না। অদ্ভুত, মানুষ এমন রসকসহীন বই কেমনে পড়ে? হাউ! উপর থেকে বিবেচনা করলে সবসময় যে ঠিক হবে এমন তো কথা নেই মিস পূর্ণা। তাই তো বলি, আপনি এমন নিরামিষ কেন? এসব ছাইপাশ মোটা মোটা ইংরেজি বই পড়লে আমিষটা আসবে কোথা থেকে? তাও যদি হতো ইংরেজি সাহিত্যের, তাও তো না। তারিম ভুরু কুচকালো, ভীষণ অবাক হলো। অতঃপর বাঁকা হেসে এগিয়ে এলো বুকশেলফের দিকে। আমি তখনও আপন মনে বইগুলো দেখছি। যদি ভাগ্য ভালো থাকে তাহলে একটা বই পেতাম পড়ার মতো। ছোটবেলা থেকেই আমার বইয়ের প্রতি বেশ ভালো লাগা কাজ করে, তবে পাঠ্যপুস্তক নয়, উপন্যাস টাইপ বই পড়তে বরাবরই আমার ভালো লাগে। ওনাকে কোনো বাংলা উপন্যাসের বই আছে নাকি তা জিজ্ঞেস করার জন্য পেছনে ঘুরে কিছু বলবো তার আগে খেয়াল করলাম উনি আমার ভীষণ কাছে। আমাকে বুকশেলফের সাথে চেপে ধরে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আমার ভীষণ রাগ হলো। নাক ফুলিয়ে ফোঁস করতে করতে বললাম, এটা কি হলো? উনি কিছু না জানার ভান করে আমাকেই উল্টো প্রশ্ন করলো,
কি হলো এটা? আপনি কি আমাকে অকালে হার্ট অ্যাটাক করে মেরে ফেলতে চান? এভাবে যখন তখন গা ঘেসে গেছে মানেটা কি? হ্যাঁ, এভাবে চেপে ধরে আছেন কেন? উনি চোখ ছোট ছোট করে আমার দিকে তাকিয়ে বলল, তুমি না বললে আমি নিরামিষ, তাহলে নিরামিষ মানুষকে এত ভয় পাচ্ছ কেন? আমি কোথায় তোমার গা ঘেঁষাঘেঁষি করলাম? তুমি না উল্টো আমার জায়গা দখল করে বসে আছো। হ্যাঁ তো নিরামিষই তো। নিরামিষ না হলে কি কেউ এমন উদ্ভট বই পড়ে? আর আমি আপনার জায়গা দখল করেছি মানে কি? হ্যাঁ, আমাকে কি মনে হয় আপনার? এটা কার রুম? কেন আপনার? তুমি কোথায় দাঁড়িয়ে আছো? রুমেই তো। তাহলে কি বুঝলে? আমার রুমে তুমি দাঁড়িয়ে আছো, তার মানে তুমি আমার রুমের জায়গা দখল করনি বলছো? আমি ভ্রু কুচকে কিছু বলতে নিব তার আগে কেউ ডাকতে ডাকতে রুমের ভেতর ঢুকলো। ভাবিজান, ও ভাবিজান, ঘরে আছোনি? বলেই সামনের দিকে তাকিয়ে আমাদের এভাবে দেখে দুই হাত দিয়ে চোখ বন্ধ করতে করতে বলল, সরি সরি সরি, আমি বোধহয় ভুল টাইমে এন্ট্রি নিয়েছি। যা হোক ভাইয়া, কুটনি বুড়ি থুকু বড় চাচি এসেছে, আর সাথে ওনার চামচা, না মানে তার মেয়ে নাতাশা আপু আসছে। আম্মু তোমাকে নিচে ডাকছে। বলেই চলে যেতে নিলে আমি পেছন থেকে ডাক দিলাম। এতক্ষণে উনি আমাকে ছেড়ে দূরে সরে দাঁড়ালো। তানজু দাঁড়াও তো, কথা আছে। তানজিম ঘুরে দাঁড়ালো বলেই ওনার দিকে তাকালাম। ভ্রু বাঁকিয়ে বললাম, কি হলো, আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন? আপনাকে না নিচে ডাকছে, যান না কেন? কোনোভাবে তুমি আমাকে তাড়িয়ে দিতে চাচ্ছ নাকি পূর্ণা? ওনার কথা শুনে তানজিম লাফ দিয়ে উঠে আমার কাছে এসে বলল, ভাই, তোমাকে তাড়িয়ে দিচ্ছে তাও যাচ্ছ না কেন? ইস, কি লজ্জা, কি লজ্জা। বলেই দুই হাত দিয়ে মুখটা ঢেকে ফেললো। আমি মুখ টিপে হাসলাম। উনি আমার দিকে চোখ রাঙিয়ে গটগট পায়ে রুম থেকে চলে গেলেন। উনি চলে যেতেই তানজিম মুখে হাত রেখে চোখ থেকে দুই আঙুল ফাঁক করে পাশে তাকিয়ে দেখলো তাহরিম আছে কিনা। অতঃপর মুখ থেকে হাত সরিয়ে আমার দিকে তাকালো। দুজনেই খিলখিল করে হেসে উঠলাম।